লাবুর অফিস থেকে বড়বাবু বন্দুক নিয়ে আসলেই রুদ্র চালাকি ধরে ফেললো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে লাবু আর ঝিনুক সবকিছু হিসাব নিকাশ করতে থাকে। তখন লাবু বলতে থাকে, না না, কিছুতেই হিসেবগুলো মিলছে না হিসেবগুলো। ঠিক তখনই মিহির আর সজল সেখানে আসে। তখনই লাবু বলতে থাকে, কি ব্যাপার সজল বাবু, সবকিছু হিসাব নিকাশ নিয়ে এসেছেন তো? তখনই সজল বসে। আর ওইদিকে ঝিনুক তখন বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাই এখন, কিছু দরকার হলে রাখবেন। তখন লাবু বলতে থাকে, ঠিক আছে। তারপরে ঝিনুক চলে গেলেই লাবু মিহিরকে বলতে থাকে, কি ব্যাপার মিহির বাবু, বলুন। আপনাদের হিসাব নিকাশে তো বিস্তর গলমিল, তার মানে আপনাদের সরকারি টাকাগুলো আপনাদের পকেটেই বেশি ঢুকেছে, তাই তো? তখনই সজল রেগে যায় লাবুর উপর আর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি কিন্তু দাদার ওয়াইফ, তাই দাদাকে বেশি করে ফাঁসাতে চাইছেন, তাই তো? তখন লাবু বলতে থাকে, সেট আপ, একদম বাজে কথা বলবেন না। শুধুমাত্র সম্পর্কের খাতিরে এখনো মিডিয়াতে আমি কোনো কিছু দেখাইনি। বুঝতে পেরেছেন? না হলে মিডিয়ার জনগণের সামনে সবকিছু দেখালে ভালো হবে? তাড়াতাড়ি হিসেবগুলো মিলান। বুঝতে পেরেছেন? না হলে কিন্তু ভালো হবে না। চোরের মায়ের আবার বলো গলা। যা শুনে সজল রেগে যায় আর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। দুদিন ধরে এই ক্ষমতা পেয়ে আপনি এরকম করছেন, দাদার উপর কিন্তু রাগ দেখাচ্ছেন। তখনই লাবু রেগে যায় আর বলতে থাকে, শুনুন, অফিস থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান এখনই। সব রকম হিসাব ঠিকঠাক করে তারপরে আবার আসবেন। বুঝতে পেরেছেন? না হলে কিন্তু আমি মিডিয়াতে জানাতে বাধ্য হব। তখনই সজল আর মিহির সেখান থেকে বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে ঝিনুক নিচে নেমে আসে। তখনই কাবেরী আর শানু বাইরে থেকে সবার জন্য কচুরি নিয়ে আসে। যা দেখে খুশি হয়ে যায় তমাল, পিয়াল সহ সবাই। তখনই সেখানে ঝিনুককে দেখে তমাল খুশি হয়ে যায় আর বলতে থাকে, আরে ঝিনুক, আপনি এখানে? তখন ঝিনুক বলতে থাকে, হ্যাঁ, আমি এসেছিলাম তো, লাবুদির সঙ্গে এসেছি। তারপরে তমাল বলতে থাকে, আচ্ছা ঝিনুক, বসুন, আপনিও আমাদের সঙ্গে খাবেন। তখন ঝিনুক বলতে থাকে, না না, আমি খাবো না। তখন পারমিতা বলতে থাকে, বসো না। তারপরে পারমিতা সবার জন্য খাবার বেড়ে আনতে থাকে। ওইদিকে দেখা যাবে তখনই হৈমন্তী এসে সবার দিকে গঙ্গা জল ছিটাতে থাকে। ওইদিকে দেখা যাবে সজল আর মিহির ভিতর থেকে বেরিয়ে আসে। তখনই সজল বলতে থাকে, আচ্ছা মিহিরদা, এবার কি করবে? তখন মিহির বলতে থাকে, জানিস তো, দুদিন ধরে ক্ষমতা পেয়েই রোয়াবটা বেড়ে গেছে। বড্ড ক্ষমতাশালী মনে হচ্ছে ওনাকে। আর বড্ড আমাদের উপর অত্যাচার করছে। দাদা কি এগুলো সহ্য করবে নাকি? সহ্য করবে? আমারই তো সহ্য হচ্ছে না। আচ্ছা তুই আমার ব্যাগটা নিয়ে বাইরে যা তো। আমি ওনার ব্যবস্থা করে আসছি। এই বলে সজল ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে সবাই আনন্দ করে কচুরি খেতে থাকে। যা দেখে কাবেরীকে হৈমন্তী বলতে থাকে, আচ্ছা কাবেরী, শোন, তুই না ওই ফুলকি দিদিটাকে না বেশি এখানে আসতে আসতে যেতে দিস না। কারণ তোর ছেলে তো এখন একলা। বুঝতে পেরেছিস? এতে কিন্তু সমস্যা হতে পারে। ওই ফুলকিটা আমাদের সংসারটাকে পুরো শেষ করে দিয়েছে। ও দিদি না জানি কি করবে। তখনই ঝিনুক এই কথাগুলো শুনতে পায়। তখন কাবেরী বলতে থাকে, আচ্ছা দিদি, সেটা দেখা যাবে, তুমি এসো তো। এই বলে কাবেরী আর হৈমন্তী ভিতরে চলে যায়। তখনই ঝিনুক খাবারগুলো রেখে বলতে থাকে, আচ্ছা আমার একটা কাজের কথা মনে পড়লো, আমি যাচ্ছি, ঠিক আছে? এই বলে ঝিনুক সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তখন তমাল বলতে থাকে, ঝিনুক, কোথায় যাচ্ছেন? তখন পারমিতা বলতে থাকে, ঝিনুক চলে গেল, খাওয়া দাওয়া তো করে গেল না। তখন এই কথা বললেই সবাই কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার, চলুন না আমরা ফিরে যাই। তখন রোহিত বলতে থাকে, কেন ফুলকি, তুমিই তো বললে যে দাদা তদন্তটা আগে হওয়া দরকার, আর এখন নিজে চলে যেতে চাইছো? তখন ফুলকি বলতে থাকে, স্যার, আমি না স্বপ্নে ভালো দেখিনি, দেখলাম সবাই ছোটাছুটি করছে, সবাই খুব চিন্তা করছে, আর কিছু নিয়ে সবাই খুব কান্নাকাটি করছে, আর আমার না ডান চোখের পাতাটাও অনেক লাফাচ্ছে, আমার না ভালো লাগছে না। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি, বাড়িতে একটা ফোন করে দেখলে হয় না? তখন ফুলকি বলতে থাকে, স্যার, আপনার কি মনে হয় আমরা ফোন করলে কোনো যদি ঝামেলা হয়ও, কেউ কি আমাদের কাছে বলবে? বলবে না তো, আমরা চিন্তা করবো বলে বলবে না। আচ্ছা চলুন না, আমরা চলে যাই, পরে বরং দরকার হলে আবার আসবো। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি, তোমার এরকম কেন মনে হচ্ছে বলো তো, তুমি এত চিন্তা করো না। তখন ফুলকি বলতে থাকে, স্যার, আমি না এখন বুঝতে পারছি জামাইবাবুকে ওরকম করে শাসানোটা আমার একদম উচিত হয়নি। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা এখন বুঝতে পারলে? তখন ফুলকি বলতে থাকে, উনি তো আর এভাবে বসে থাকবে না, উনি যে কি করবে কে জানে আমাদেরকে ফাঁসানোর জন্য, আমার না ভালো লাগছে না। তখন রোহিত বলতে থাকে, ফুলকি, আমিও তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তুমি তো আমার কথাই শুনলে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার, জানেন তো ফুলকি দাসের মাথা গরম হয়ে গেলে ফুলকি দাস কোনো কথাই শুনতে পায় না। আপনি যদি কানটা মুলে দিতেন তাহলে তো ঠিক হয়ে যেত। তখন রোহিত বলতে থাকে, আরে পাগলি, তোমার উপর আমি রাগ করিনি, জানো তো, প্রথমে আমি তোমাকে না করেছিলাম, কিন্তু তুমি যখন রুদ্রকে শাসাচ্ছিলে না, আমার না খুব ভালো লাগছিল, আমারও ইচ্ছে করছিল ওকে এই কথাগুলো বলতে, আর তুমি বলে দিয়েছো, তাতে খুব ভালো হয়েছে। তখন ফুলকি বলে, তাহলে চলুন না স্যার, বাড়ি ফিরে যাই। তখন রোহিত বলে, ঠিক আছে। তখন ফুলকি বলে, আমরা সারপ্রাইজ দিব সবাইকে, ঠিক আছে?
তখনই রোহিত বলতে থাকে, "ফুলকি, আমার মনে হচ্ছে রুদ্রর প্রধান আক্রোশ থাকবে দিদির উপর। তাই দিদিকে বাড়িতে গিয়ে সাবধান করে দিতে হবে।" তখন ফুলকি বলে, "ঠিক আছে স্যার।" ওইদিকে দেখা যাবে লাবু সজলকে বলতে থাকে, "আপনার সাহস তো কম না? আপনি আমাকে টাকা দিতে চাইছেন মুখ বন্ধ রাখার জন্য, যাতে মিডিয়াতে কোনো রকম কোনো কিছু না বলি? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে এত বড় সাহস? শুনুন, নিহাতি আমার বাবা আজকে বাড়িতে নেই। এই অফিসটা কিন্তু আমার বাবার। তাই আপনাদের মতো নোংরা মানুষ এই অফিসে কিছুতেই বসে বসে থাকতে পারে না। এত বছরে যা করেছেন না, সবকিছুর উসুল আমি নেব, সবকিছুর। আর মিডিয়াতে সবকিছু দেখাবো। বুঝতে পেরেছেন? বেরিয়ে যান। এই অফিস থেকে বেরিয়ে যান।" তখনই সজল বলতে থাকে, "ম্যাডাম, কাজটা কিন্তু একদম ভালো করলেন না। দাদা কিন্তু ছেড়ে দেবে না।" তখনই এই কথা শুনে লাবু রেগে যায় আর বলতে থাকে, "আপনি আমাকে কথা শোনাচ্ছেন? এত বড় সাহস? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? এখনই বেরিয়ে যান। বেরিয়ে যান আপনি।" তখনই সজল বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে সবাই নিচে হইচই করছে। তখনই রুদ্র কোনমতে সেখানে চলে আসে। এসে দোতলায় সজলের জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে সজল বেরিয়ে দাদা বললেই তখনই রুদ্র সজলের মুখটা চেপে ধরে একটা বন্দুক দিয়ে সজলকে গুলি করে দেয়। আর সজল সাথে সাথেই শেষ হয়ে যায়। তখনই সজলকে সেখান থেকে টেনে নিয়ে যায় রুদ্র। এদিকে কেউ টেরও পায় না। তারপর দেখা যাবে লাবু অফিস থেকে বেরিয়ে নিচে আসে। তখনই সেখানে মিহির চলে আসে আর এসে বলতে থাকে, "সজল তার এখনো হয়নি?" তখন লাবু বলতে থাকে, "কি বলছেন আপনি? সজল তো কখনই বেরিয়ে গেছে।" তখন মিহির বলতে থাকে, "না তো, আমি তো বাইরেই বসে দাঁড়িয়েছিলাম। কই, সজল তো বাইরে বের হয়নি?" তখনই সবাই মিলে বলতে থাকে, "কি বলছেন আপনি? বাড়িতেই তো আমাদের অফিস। তাহলে বাইরে তো অফিস নয়। আপনি কি বলতে চাইছেন? যে সজলকে আমরা গায়েব করে দিয়েছি?" তখনই মিহির বলতে থাকে, "আরে, আমাকে সজলদা ব্যাগটা দিয়ে বলল যে আমি একটু কথা বলে আসছি। তারপরে তো আমি বাইরেই দাঁড়িয়ে আছি। কই, সজলদা তো নেই।" তখনই সবাই মিলে বলতে থাকে, লাবু দিদি যখন বলছে যে সজল বেরিয়ে গেছে, তাহলে তো বেরিয়েই গেছে। কিন্তু মিহির কিছুতেই মানতে রাজি নয়। এই নিয়ে খুব হাঙ্গামা হতে থাকে। ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি বাড়িতে চলে আসে। তখনই মিডিয়ার লোকজন দেখে রোহিত আর ফুলকি পুরো চমকে যায় আর বলতে থাকে, "কি হচ্ছে বলো তো এসব?" তখন রোহিত বলতে থাকে, "চলো ভিতরে চলো।" তখনই রোহিতকে দেখেই বিরোধী পক্ষের লোকজন বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ, ভিতরে যান। ভিতরে গিয়ে দেখুন না কেন দরজা বন্ধ করে আছে?" তখনই রোহিত আর ফুলকি বলতে থাকে, "ঠিক আছে, চলো তো ভিতরে চলো।" তারপরে রোহিত বাইরে থেকে দরজা নক করতে থাকে আর বলতে থাকে, "তমাল, দরজা খোল।" তখনই তমাল দরজা খুললেই রোহিত বলতে থাকে, "কি হয়েছে? আচ্ছা অংশুদা, তোমরা এখানে? কি হয়েছে?" তখনই মিহির বলতে থাকে, "সজলদা কোথায়? সজলদা এই তো লা লাবু ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিল। কই, তারপরে তো আর বাইরে আসেনি?" তখন লাবু বলতে থাকে, "আরে ভাই, কিছু না বুঝতেই চাইছে না। আমি তো বলছি সজল আমার সঙ্গে দেখা করেই বেরিয়ে গেছে।" তখনই রোহিত বলতে থাকে, "আচ্ছা কি হয়েছে শুনি তো?" তখনই মিহির বলতে থাকে, "আর কিছু বলার মতো নেই। দাদা এখনই আসবে।" তখনই রোহিত বলতে থাকে, "ঠেট করছো নাকি?" তখন বড়বাবু বলতে থাকে, "দেখুন ম্যাডাম, সজলবাবু এখান থেকেই গায়েব হয়েছে। তাই আপনাকে তো বলতেই হবে যে সজলবাবু কোথায়?" তখনই রুদ্র সেখানে চলে আসে। আর রুদ্রকে দেখে হৈমন্তী বলতে থাকে, "আচ্ছা রুদ্র বাবা, তুমি বলো না, লাবুকে ওরা শুধু দোষারোপ করছে। সজল তো এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে সজলকে কোথা থেকে পাবে?" তখন রুদ্র বলতে থাকে, "দেখো মা, সজলের বাড়ির লোকদের কাছেও তো আমাকে কৈফিয়ত দিতে হবে। সজল এখানে এসেছিল। লাবুই তো ওদেরকে ডেকেছিল। হিসাবে নাকি কি গরমিল পেয়েছে। কিন্তু সজলকে তো এখন পাওয়া যাচ্ছে না। মিহির কোথায় কোথায় না খুঁজেছে।" তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই রোহিত বলতে থাকে, "দেখ রুদ্র, সাবধানে কথা বলবি। দিদি যখন বলেছে বেরিয়ে গেছে, তার মানে বেরিয়ে গেছে।" তখন রুদ্র বলতে থাকে, "তাহলে বাড়িটা সার্চ করা হোক না?" তখনই ফুলকি বলতে থাকে, "আচ্ছা ধানু দিদি, এভাবে কি সার্চ ওয়ারেন্ট ছাড়া সার্চ করা যায়?" তখন ধানু বলতে থাকে, "না।" তখনই বড়বাবুকে বলতে থাকে, "আচ্ছা বড়বাবু, আপনারা যে সার্চ করবেন, সার্চ ওয়ারেন্ট এনেছেন?" তখনই বড়বাবু বলতে থাকে, "হ্যাঁ ম্যাডাম, সারাদিনে একটা সার্চ ওয়ারেন্ট বের করতে পারবো না?" তখন কাবেরী বলতে থাকে, "দিদি, এ তো দেখছি সবকিছু তৈরি করেই এসেছে।" তখনই সবাই বলতে থাকে, "হ্যাঁ, সেটাই তো দেখছি।" তখন ফুলকি মনে মনে বলতে থাকে, "নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। আমার তো বুকটা কাঁপছে মা। কি হবে এবার?" তারপর দেখা যাবে বড়বাবু সার্চ করতে যায়। আর লাবুর অফিস থেকেই বন্দুকটা খুঁজে আনে আর বলতে থাকে, "লাবণ্য সান্যালের অফিস রুম থেকে এই বন্দুকটা পাওয়া গেছে।" যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, ফুলকি কি পারবে এই ষড়যন্ত্রের হাত থেকে লাবুকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।